সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন। আবারও নতুন একটি কোর্স এবং নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে বরাবরের ন্যায় হাজির হয়েছি তোমাদের মাইনার এফএন অর্পণ ভাইয়া। প্রথমতই বলে রাখি, আজকে আমাদের যে কোর্সটি নিয়ে আলোচনা করতে যাচ্ছে এবং যে কোর্সের অধ্যায় নিয়ে আলোচনা করব, এটা অন্যতম একটা কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য। কারণ তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো, ভর্তি পরীক্ষার্থী যারা, তারা প্রথম যে ভর্তি যুদ্ধের সম্মুখীন হবে সেটা হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষা। কেন বলে রাখি, কারণ তোমরা জানো সচরাচর যে পরীক্ষাগুলো আমাদের হয়ে থাকে তার মধ্যে সবার প্রথমে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষা। আমরা জানি বিউপি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এখানে হচ্ছে তোমাদের সর্বপ্রথম এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং যে পরীক্ষার মাধ্যমে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নিতে পারো। আবারও বলে রাখি, এটা এমন একটা ভর্তি পরীক্ষা যেটির মাধ্যমে তুমি তোমার নিজের প্রস্তুতি এবং নিজের সাফল্যের কথা উল্লেখ করার জন্য যে স্বপ্নটা দেখতেছো বা যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে, তার মধ্যে প্রথম ভর্তি পরীক্ষার সম্মুখীন হবে এই ইউনিভার্সিটিতে, অর্থাৎ বিউপিতে, যার জন্য এই কোর্সটি হবে তোমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় প্রথম যে অধ্যায়টা আমরা আলোচনা করতেছি এটা আরও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা এখানে বিউপি ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্ন সলভ করব। তার আগে আমরা একটু ট্রাই করব বিউপি ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টার্ম থেকে পরীক্ষা আসতেছে তার একটা থিওরি টোটালি আলোচনা করে দেখার জন্য এবং ডিপ থেকে ডিপেস্ট গিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে একটু ধারণা নিতে। মানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো বিউপি ভর্তি পরীক্ষার জন্য টিচাররা সব থেকে বেশি পছন্দ করে এবং যেখান থেকে প্রশ্ন আসে সেটা আমরা দেখব। দেন আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। ওকে, তাহলে প্রথম কথা তোমাদের মোটো থাকবে এটাই যে বিউপি ভর্তি পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই একটু বেস্ট অফ দ্য, মানে একেবারে গুড বেটার বেস্ট বলি না আমরা, বেস্ট প্রিপারেশন তোমার লাগবে। কেন? কারণ বিউপি ভর্তি পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যেটা তোমাকে অ্যান্সার করার জন্য অবশ্যই একটু ডিপেস্ট নলেজ লাগবে। এবং তুমি যদি অল্প জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে যাও তুমি এখানে ধরা খাবে। তোমাকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়টা একটা পারফেক্টভাবে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং তার জন্য প্রথম প্রয়োজন সেটা হচ্ছে এই অধ্যায়টা, যেটা কোষ ও কোষের গঠন নিয়ে আজকে আলোচনা করব, এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু ধারণা নিয়ে দেন আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব, আমাদের টোটাল অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে দেরি না করে আমি তোমাদের অর্পণ ভাই, আমাকে সবাই চিনো, অলরেডি অনেক কোর্স করেছো, তারপরেও বলে রাখি আমাদের এই কোর্সগুলো হতে যাচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তার মধ্যে একটা অন্যতম, ঠিক আছে? তাহলে বায়োলজিতে তোমাকে স্বাগতম। যদি কেউ আমার ক্লাস প্রথম করে থাকো তাদের উদ্দেশ্যে প্রথমত কয়েকটা কথা বলে আমরা শুরু করব। সেটা হচ্ছে আমার ক্লাস করার জন্য সবসময় আমি প্রথমেই বলে রাখি তোমাদেরকে কয়েকটা টপিক তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বায়োলজিকে যদি নিজের করে নিতে চাও, মনে রাখবে বায়োলজিকে আজকে থেকে মুখস্থ বাদ রেখে একটু সুন্দর করে মুখস্থ বাদ রেখে একটু টপিক বুঝে পড়ো, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড এবং ইংলিশ ওয়ার্ডকে একটু জানার ট্রাই করো। ল্যাটিন এবং ইংলিশ ওয়ার্ড একটু জানার ট্রাই করো। থার্ড পয়েন্ট, বায়োলজিক্যাল ওয়ার্ডকে ভাঙতে শুরু করো। বায়োলজিক্যাল যত ওয়ার্ড আছে ততগুলো ভাঙতে শুরু করো। বায়োলজিক্যাল ওয়ার্ডকে ভেঙে পড়ো। এই পয়েন্টগুলো তুমি যদি মেনে চলতে পারো, আমি কথা দিচ্ছি তোমাকে, বায়োলজিতে বিউপি বলে না, কোনো ভর্তি পরীক্ষায়, কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে কোনোভাবে বায়োলজিতে আটকাতে পারবে না। ওকে, আমার প্রথম কথা হচ্ছে তাহলে তোমাদের কি, তোমরা এখন থেকে এইভাবে একটু প্রিপারেশন নিয়ে ট্রাই করো। এবং ক্লাস শুরুর আগে তোমাদের প্রথম কথা থাকবে, আমার ক্লাস করতে হলে তোমরা একটু নোট ডাউন করে পড়তে হবে। সো তোমাকে অবশ্যই প্রথমত একটু খাতা এবং একটু কলম নিয়ে ক্লাস শুরুতেই বসে যাও, ঠিক আছে? চলো আমরা আর কথা বাড়াবো না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের প্রথম কথা হচ্ছে থিওরি। একটু বিউপি ভর্তি পরীক্ষার জন্য কোন কোন থিওরি, কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করতেছি। কোষ ও কোষের গঠনে
কোন থিওরি থেকে প্রতিটা বছর প্রশ্ন আসতেছে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার পরে অ্যানালাইসিস টপিক, আমি বলতেছি অ্যানালাইসিস টপিক কি কি দেখো। অ্যানালাইসিস টপিকে আমরা দেখতেছি বিগত বছরে লক্ষ্য করলে বিগত 5 বছরের প্রশ্ন সলভ করতে গেলে আমরা দেখতেছি যে এখানে প্রথমতই আমাদেরকে যে জিনিসটি পড়তে হচ্ছে সেটার নাম কি বলতো, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কোষ প্রাচীর একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এখানে কোষ প্রাচীর। আমি একটু ইংরেজিতেও লিখে দিব, কারণ কি বিউপিতে কখনো কখনো ইংরেজি অপশন কিন্তু থাকতেছে, সো আমাদেরকে ইংরেজি অপশনটাও একটু পড়ে রাখতে হবে। কোষ প্রাচীর বা আমরা এটাকে কি বলতেছি বলতো, সেল ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল বলতেছি, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, 2 নম্বর টপিক হচ্ছে আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এখানে সেল মেমব্রেন, সেল মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেনকে আমরা কি বলতো, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকেও আমাদের এখানে প্রশ্ন আসতেছে, কোষ ঝিল্লি, এবং সেখান থেকে আমরা দেখতে গেলে আমরা দেখি যে আমাদেরকে অবশ্যই অর্থাৎ সেল মেমব্রেন থেকে আমাদের পড়তে হচ্ছে, সেল মেমব্রেন। ওকে, ডান। এবার আসো থার্ড টপিক হচ্ছে আমাদেরকে যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমাদের অবশ্যই যে জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল নিয়ে পড়তে হচ্ছে আমাদের, ফ্লুইড মোজাইক মডেল পড়তে হবে। ফ্লুইড মোজাইক মডেল এটা একটা পছন্দের টপিক, কিসের জন্য, বিউপি ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল পড়তে হচ্ছে। এরপরে আমাদের যে জিনিসটি আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই প্রোটোপ্লাজম একটা ইম্পর্টেন্ট টপিক, প্রোটোপ্লাজম একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, প্রোটোপ্লাজম, এবং এর সাথে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেল মেমব্রেন গেছে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে ডিএনএ এবং ক্রোমোজোম, ডিএনএ প্লাস ক্রোমোজোম। এর বাইরে আমাদের বেশি কিছু পড়া লাগবে না, তারপরও আমরা একটু দেখার ট্রাই করব প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের কোন জায়গা থেকে এর বাইরে যদি কোনো কিছু পড়া লাগে আমরা সেটা বলে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই থিওরি অ্যানালাইসিস টপিক হচ্ছে এইগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে পড়া লাগবেই বিউপি ভর্তি পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, আমি ছোট্ট করে একটু তোমাদেরকে বলে রাখি যেই বিষয়গুলো আমরা আলোচনা করব, আমরা একটু সেল ওয়াল দিয়ে শুরু করি। ঠিক আছে, যদিও আমাদের এখানে তেমন কিছু আলোচনার কিছু নাই, তারপর আমি একটু বলে রাখি আমাদের এখানে সেলের প্রকারভেদ একটু পড়া উচিত। সেলের প্রকারভেদ, সেল ডিভিশনের সেলের প্রকারভেদ আমরা একটু পড়ব, কোষের প্রকারভেদ পড়তে হবে। আমি একটু বলে রাখি সেল নিয়ে বেশি কিছু আলোচনা করার আগে প্রথমত সেল সম্পর্কে প্রথম পৃথিবীতে ধারণা দেয় রবার্ট হুক, এটা তোমরা সবাই জানো। রবার্ট হুক একটা বই লিখছিলেন, বইয়ের নাম হচ্ছে, একটা গ্রন্থ আর কি, বইটা হচ্ছিল মাইক্রোগ্রাফিয়া। তিনি প্রথম এখানে ধারণা দিয়েছিলেন পৃথিবীতে সেল বলতে কিছু একটা থাকবে, এবং তিনি বলেছিলেন সেল হচ্ছে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ। জাস্ট বলেছিলেন কি বলতো, সেল হচ্ছে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ। যেহেতু আমাদের এখানে ডিটেলস আলোচনার কিছু নাই, আমরা যেই পয়েন্টটা আমাদের প্রয়োজন অ্যানালাইসিস টপিক থেকে সেটা আমরা করব। ঠিক আছে, এখান থেকেই পৃথিবীতে সর্বপ্রথম সেলের একটা পূর্ণাঙ্গ ধারণা আসে পৃথিবীতে। এরপরে লোই এবং সিকোভিজ বলে যে বিজ্ঞানী ছিল, তিনি একটা কোষের পারফেক্ট ডেফিনেশন পৃথিবীতে তুলে ধরেছিলেন। তিনি পারফেক্ট ডেফিনেশনটা এভাবে দিয়েছিলেন, কোষ হচ্ছে জীবদের গঠন ও কার্যগত একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখে আত্মপ্রজননে সক্ষম। অর্থাৎ একটা সেল হতে গেলে সে টু সে এটা একটা সেল, এটা তখনই সেল হবে যখন এটা একটা নন লিভিং সিস্টেম, মানে অর্থাৎ এইটা সেল তখনই বলতে পারবো যখন সে নিজেই চলাচল করতে পারবে। এ যদি নিজেই চলাচল করতে পারে এবং নিজেই বংশবৃদ্ধি করতে পারে, তখনই আমি সেটাকে কি বলতে পারবো, সেল বলতে পারবো। অর্থাৎ এক কথায় সেল হতে গেলে তাকে আত্মপ্রজননশীল হইতে হবে। সেলের একটা পারফেক্ট কথা কি মনে রাখবে, সেলের একটা পারফেক্ট কথা হচ্ছে সেল তখনই হবে যখন সে হবে আত্মপ্রজননশীল, যখন কি হবে, সে আত্মপ্রজননশীল হবে। ঠিক আছে, আত্মপ্রজননশীল হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, সেল বলতে পারবো। ওকে, সেলের প্রকারভেদে আসি এবার। সেলকে অনেক ভাগে ভাগ করা যায়, মনে রাখবে সেলকে সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি, আর একটা ভাগ করতে পারি আমরা স্থানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, দেখো নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষ, প্রোক্যারিওটিক
আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। কারণ বিউপিতে মনে রাখবে বেশিরভাগ টার্মগুলো ইংরেজিতে দেওয়ার ট্রাই করে ওরা। ঠিক আছে, কাজের উপরে আবার দুই প্রকার, কাজের উপরে দুই প্রকার, একটা হচ্ছে সোমাটিক সেল, একটা হচ্ছে সোমাটিক সেল, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ সেল, অথবা এটাকে আমরা বলি গ্যামেটিক সেল, অথবা এটাকে আমরা কি বলি গ্যামেটিক সেল। ওকে, স্থানের উপর ডিপেন্ড করে সেল আবার দুই প্রকার, স্থানের উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে প্লান্ট সেল, একটা প্লান্ট সেল, আর একটাকে বলতেছি অ্যানিমেল সেল। ঠিক আছে, ডান। এইটা হচ্ছে আমাদের একটা সেলের প্রকারভেদ ছিল, এবং এটা আমরা সবাই জানি, এটাকে বলতেছে আদি কোষ। ওকে, একটু কালার চেঞ্জ করে নিই আমরা, এটাকে বলতেছি আদি কোষ, এটাকে বলতেছে প্রকৃত কোষ, এটা হচ্ছে দেহ কোষ, এটা হচ্ছে জনন কোষ, এটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে, এখান থেকেও অনেক সময় এমসিকিউ তুলে দিতে পারে, এমসিকিউ এর জন্য তুলে দিতে পারে। ওকে, ডান। আচ্ছা, আমাদের এর পরের যদি কোনো কিছু আলোচ্য বিষয় থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে সেল ওয়াল থেকে। কি ওয়াল থেকে? সেল ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল বা কোষ প্রাচীর, আমরা ডাইরেক্ট বাংলাতেই লেখা ট্রাই করি, এটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। আমরা জানি এটাকে আমরা সেল ওয়াল বলি। এখন কোষ প্রাচীর থেকে পড়তে গেলে প্রথম কথা পড়তে হবে, কোষ প্রাচীরকে তিন ভাগে ভাগ করা যায় আমরা জানি। একটা হচ্ছে মধ্যপর্দা, আমরা একটু নোট ডাউন করে পড়া ট্রাই করব। প্রথমটার নাম হচ্ছে মধ্যপর্দা। কি বলবো আমরা? মধ্যপর্দা, মধ্যপর্দা। 2 নম্বর পয়েন্ট পড়বো আমরা হচ্ছে এখানে যে মধ্যপর্দার পরে আমরা পড়বো প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। থার্ড পয়েন্ট আমরা পড়ব সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মনে রেখো, মনে রেখো এখানে যে মধ্যপর্দা নিয়ে কি কি পয়েন্ট বা রাসায়নিক পদার্থ, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর বিউপির জন্য। এখানে খুবই ইম্পর্টেন্ট মধ্যপর্দায় কি থাকতেছে, কোষ প্রাচীরে কি থাকতেছে, এখানে জানতে হবে। তাহলে আমরা একটু যদি শর্ট ডাউন, মানে শর্টে একটু নোট ডাউন করে পড়তে চাই, মধ্যপর্দাতে মনে রাখবে মধ্যপর্দা সাধারণত 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে। ঠিক আছে, 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে, এবং এটা তৈরি হয় তখনই যখন যখন সাইটোপ্লাজম থেকে, যখন সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম থেকে এসে জমা হয়। সাইটোপ্লাজম থেকে কি জমা হয় বলতো? সাইটোপ্লাজম থেকে যখন এসে জমা হয় ফ্রাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে যখন এসে জমা হয় ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট, এবং 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 প্লাস প্লাস গলগি বডি থেকে, প্লাস কি বলতো, গলগি বডি থেকে যখন এসে জমা হচ্ছে, গলগি বডি থেকে যখন পেকটিন জাতীয় ভেসিকল এসে জমা হয়, পেকটিন জাতীয় ভেসিকল এসে জমা হয়, পেকটিন জাতীয় ভেসিকল এসে জমা হচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি মধ্যপর্দা। তাহলে কি বললাম? সাইটোপ্লাজম থেকে যখন এসে ফ্রাগমোপ্লাস্ট জমা হচ্ছে, এবং গলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? মধ্যপর্দা তৈরি হচ্ছে। ঠিক আছে, মনে রাখতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আছে মনে রাখার জন্য, সেটা ভয়াবহ ইম্পর্টেন্ট। এই মধ্যপর্দাতে, মধ্যপর্দা থেকে সব থেকে বেশি থাকে পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড, অথবা পেকটিক অ্যাসিড বেশি থাকে, অথবা অথবা এটাকে বলতে হবে পেকটিন বেশি থাকে। প্রশ্ন করতে পারো পেকটিক অ্যাসিড কোথা থেকে আসলো? ওই পেকটিন যখন জারিত হচ্ছে তখন এখানে পেকটিক অ্যাসিড তৈরি হয়, সেই জায়গা থেকে আমরা বলতেছি পেকটিক অ্যাসিড এবং পেকটিন জাতীয় ভেসিকল থেকে এখানে আমাদের কি তৈরি হচ্ছে? সব থেকে বেশি থাকে মধ্যপর্দাতে। কিন্তু মধ্যপর্দা থেকে কিন্তু সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল এসে নিয়ে আমাদের মধ্যপর্দা তৈরি হচ্ছে, সেখানে আমরা বলেছি সব থেকে বেশি থাকে পেকটিক অ্যাসিডটা। অর্থাৎ রাসায়নিক পদার্থ হিসেবে যদি বলতে হয়, যদি বলা হয় রাসায়নিক পদার্থ কোনটা বেশি থাকে, এখানে পেকটিন বেশি থাকবে। কথা বোঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্রাথমিক প্রাচীর। কি বলতেছি আমরা? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর সাধারণত আমরা বলবো এখানে 3 থেকে 5 মাইক্রোমিটার হয়ে থাকে, 3 থেকে 5 মাইক্রোমিটার সাধারণত হয়ে থাকে এখানে।
এরপরে 3.5 মাইক্রোমিটার এখানে দরকার নেই, জাস্ট এটা এই মাইক্রোমিটারগুলোর দৈর্ঘ্য দরকার নাই, তোমরা এখান থেকে ক্লিয়ারলি জানতে গেলে এরপর আসলে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরে মনে রাখবে প্রাথমিক প্রাচীরটি সাধারণত তৈরি হয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ এই পয়েন্টগুলো দিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ এই পয়েন্টগুলো হচ্ছে মেন টপিক। ওকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো লিগনিন। হ্যাঁ, আচ্ছা, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন না আসলে এখানে গ্লাইকোপ্রোটিন আসবে, গ্লাইকোপ্রোটিন, লিগনিন আসবে না, গ্লাইকোপ্রোটিন আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো থার্ড যেটা আছে সেকেন্ডারি প্রাচীর। মনে রাখবে সেকেন্ডারি প্রাচীর হচ্ছে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে সেলুলোজ, হেমিসেলুলোজের পাশাপাশি এখানে অবশ্যই লিগনিন, পেকটিনের পাশে সুবেরিন থাকবে, সুবেরিন থাকবে, ওয়াক্স থাকবে, এই পয়েন্টগুলো থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এখানে এর থেকেও একটা ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তোমাদের পড়া উচিত সেটা হচ্ছে, সেটা কি দেখো একটু, এটা হচ্ছে এই যে মধ্যপর্দাটা সবসময় তৈরি হয় মাইটোটিক কোষ বর্ধনের, অর্থাৎ মাইটোটিক বা মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে গিয়ে, আর টেলোফেজ পর্যায়ে গিয়ে সাধারণত আমাদের এই মধ্য কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আমাদের মোটামুটি একটা পয়েন্ট যেটা আমাদের জানা প্রয়োজন। এরপরে যদি কখনো বেশি কিছু জানতে হয়, সেটা যেমন আমরা মধ্য কোষ প্রাচীর থেকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসে যে রাসায়নিক উপাদান, কোনটি কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান এবং কত পার্সেন্ট। ঠিক আছে, রাসায়নিক উপাদান বলতে আমরা পড়বো কোনটা কত পার্সেন্ট, এই পয়েন্ট থেকে প্রশ্ন আসে যে কত পার্সেন্ট, এটা জানা প্রয়োজন। যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন পড়তে হবে আমাদের সেলুলোজ, একটা কোষ প্রাচীরে সব থেকে বেশি থাকে হচ্ছে সেলুলোজ, সেলুলোজ থাকে সাধারণত 40%, সাধারণত কত পার্সেন্ট বলতো, 40% থাকে। এরপরে যদি আমরা বলি, এরপরে বলতে গেলে থাকতে হবে হেমিসেলুলোজ, কোনটা থাকতে হবে, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে মনে রাখবো, বায়োলজিতে কোথাও যদি হেমি কথা থাকে, বায়োলজিতে কোথাও যদি হেমি কথা থাকে মনে রাখবে হেমি মানে হচ্ছে, এখানে হেমি মানে মনে রাখবে হেমি মানে হচ্ছে অর্ধেক। হেমি মানে কি বলতো, অর্ধেক। হেমি মানে কি, অর্ধেক বা অর্ধ। ঠিক আছে, তাহলে সেলুলোজ যদি 40% থাকে, হেমিসেলুলোজ কত পার্সেন্ট থাকবে, স্বাভাবিক পড়ালেখা, হেমিসেলুলোজ থাকবে অবশ্যই কত পার্সেন্ট, 20%। এরপরে যে পয়েন্টটা থাকে, এরপরে যেটা পয়েন্টটা থাকে সেটা হচ্ছে পেকটিন, পেকটিন জাতীয় ভেসিকলটা থাকে সাধারণত 30%, পেকটিন কত পার্সেন্ট থাকে, মিনিমাম 30% থাকে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এরপরে যেটা থাকবে সেটার নাম কি, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন থাকবে 10%, গ্লাইকোপ্রোটিন থাকবে কত পার্সেন্ট, 10%, কথা বলতে পারছি, 10%। তাহলে এই চারটা পয়েন্ট থেকেও পরীক্ষায় বারবার প্রশ্ন আসতেছে। এ বাদে আর একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। আর একটা পয়েন্ট হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটাও আমাদের একটু পড়া উচিত, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। ঠিক আছে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে কি কি পড়তে পারি আমরা দেখো। সাধারণত আমরা জানি, এখন যে পয়েন্টটা বলবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কি, প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, এখন দেখো ধরে নিলাম আমরা যে গলার চেন তৈরি করি, এই গলার চেন আকারে একটু পড়ি, দেখো মেয়েরা বা ছেলেরা যে গলার চেন পরে, ধরে নাও রাসায়নিক গঠনে বা সূক্ষ্ম গঠনে আমাদের সেই পয়েন্টটা লাগতেছে, ধরে নাও এটা চেন, সে টু সে। এখন 1 থেকে 3000, মিনিমাম 1 থেকে 3000, 1 থেকে 3000, 1 থেকে 3000, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে, কিন্তু প্রত্যেকটা একটা সেলুলোজ, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে তৈরি করে সেলুলোজ চেন। কি তৈরি করে বলতো, সেলুলোজ চেইন তৈরি করে। ঠিক আছে, সেলুলোজ চেইন তৈরি হয়েছে, এমন সেলুলোজ প্রত্যেকটাতে, এখানে ধরো সেলুলোজ আছে, প্রত্যেকটাতে কি আছে, সেলুলোজ আছে, এখানেও সেলুলোজ আছে, ধরে নিলাম সে টু সে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের কি তৈরি হচ্ছে, সেলুলোজ, সেলুলোজ থেকে এখানে প্রত্যেকটাতে সেলুলোজ থেকে কি তৈরি হয়েছে, সেলুলোজ চেন তৈরি হয়েছে। এমন সেলুলোজ চেন, এমন সেলুলোজ চেন যখন যখন এমন সেলুলোজ চেন 100টা যুক্ত করতে পারবো একসাথে, কতটা, মিনিমাম 100টা যুক্ত করতে পারবো, তখন তৈরি করবে, তখন কি তৈরি করবে দেখো, তখন তৈরি করবে ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন
ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে, ক্রিস্টালাইন মাইসেলি। ঠিক আছে, এমন 100টা সেলুলোজ চেন নিয়ে কি তৈরি করবে? ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে। ওকে, এবার যদি বলি এখানে এমন ক্রিস্টালাইন মাইসেলি যদি আমি করতে পারি, সাধারণত অনেকগুলো ক্রিস্টালাইন মাইসেলি একসাথে নিয়ে তৈরি করবে কি বলতো? মিনিমাম 20টা ক্রিস্টালাইন মাইসেলি একসাথে তৈরি করবে মাইক্রোফাইব্রিল। কি তৈরি করবে? মাইক্রোফাইব্রিল। এমন মাইক্রোফাইব্রিল যদি আবার 250টা একসাথে যুক্ত হয়, কতটা? 250টা একসাথে যুক্ত হয়, তখন আবার তৈরি করবে বলো তো কি? তখন তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। তখন কি তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। এখান থেকে আবার দুইটা পয়েন্ট চলে এসছে। আচ্ছা, আমি আগে একটু বুঝিয়ে দিই সূক্ষ্ম গঠনে কি কি বলতেছে। সূক্ষ্ম গঠনে আমরা কি কি পড়লাম একটু বলে নিই। আর এখানে কিন্তু রাসায়নিক গঠন পড়েছি। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আমাদের সূক্ষ্ম গঠনে পড়েছি অনেকগুলো সেলুলোজ, মিনিমাম 1 থেকে 3000 সেলুলোজ দিয়ে তৈরি করে একটা সেলুলোজ চেন। এমন সেলুলোজ চেন যদি একসাথে তৈরি করতে পারি, তখন তৈরি করবে ক্রিস্টালাইন মাইসেলি। 20টা ক্রিস্টালাইন মাইসেলি যদি একসাথে হইতে পারে, তখন তৈরি করবে মাইক্রোফাইব্রিল। এমন মাইক্রোফাইব্রিল যদি 250টা একসাথে হয়, তখন তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, ওটা হচ্ছে সেলুলোজের একটা সূক্ষ্ম গঠন। এখান থেকে প্রশ্ন হইতে পারে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা প্রশ্ন প্রতি বছর আসে সেটা হচ্ছে বারবার প্রশ্ন দেয়, বারংবার প্রশ্নে দিয়ে দেয় যে কোষ প্রাচীরের রাসায়নিক একক কি? কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান, রাসায়নিক অথবা ক্ষুদ্রতম, না সরি, কোষ প্রাচীরের গাঠনিক একক কি? এটা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে ভালো হবে তোমাদের জন্য। গাঠনিক একক কি? যদি কখনো প্রশ্ন দেয় গাঠনিক একক কি, তাহলে আমরা এক চান্সে বলি যে এটার অ্যান্সার হবে সেলুলোজ। এটার অ্যান্সার কি হবে? সেলুলোজ। ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কখনো এখানে প্রশ্ন দিয়ে দেয়, কি দিয়ে দেয় বলতো? যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম, এই কথাটা দিয়ে দেয় ক্ষুদ্রতম রাসায়নিক বা গাঠনিক একক কি, তখন যদি দিয়ে দেয় তখন হবে এই অ্যান্সারটা। তখন অ্যান্সার হবে ক্রিস্টালাইন মাইসেলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে বলতো? ক্রিস্টালাইন মাইসেলি। ওকে, আই থিঙ্ক বোঝাইতে পারছি। আই থিঙ্ক ক্লিয়ার এই পর্যন্ত। এটা ছিল আমাদের মোটামুটি একটা কোষ প্রাচীরের থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এইভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা একটু কোশ্চেন দেখার ট্রাই করি, দেখি বিগত বছরের প্রশ্ন এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে একটু খেয়াল করো। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কি? একটু আগেই পড়েছি, এটা বিউপিতে কত সালে দিছে? 2023-24 সালে দিছে যে কোষ প্রাচীরের রাসায়নিক একক কি। এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন সলভ করতে পারি দেখো তো। আমরা যদিও জানি কোষ প্রাচীরের রাসায়নিক একক কি? সেলুলোজ, আমরা জানি। কিন্তু তারপর যদি কখনো প্রোটিন নিয়ে কথা আসে যে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান সেলুলোজ, ঠিক আছে, কোনটি প্রোটিন হইলে, যদি বলতো প্রোটিন হচ্ছে কিসের রাসায়নিক উপাদান? মনে রাখবে, প্রোটিন হচ্ছে সাধারণত প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই? অ্যামাইনো অ্যাসিড পাই। ভালো কথা, অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। কিন্তু এই যে প্রোটিন, এটা সাধারণত কিসে পাবো? রাসায়নিক একক হিসেবে বা রাসায়নিক উপাদান হিসেবে। যেমন সেটুসে প্রোটিন আমি বলতে পারি মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন গাঠনিক একক হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তারপর বলতে পারি মাইটোকন্ড্রিয়াতে, তারপর হচ্ছে আরএনএতে, ঠিক আছে, আরএনএতে প্রোটিন থাকতেছে। তারপর হচ্ছে তোমার বলতে পারি ডিএনএতেও থাকতেছে। এগুলো তো সবই প্রোটিন গাঠনিক একক হিসেবে কাজ করতে। যেমন মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়তে গেলে, আচ্ছা মাইটোকন্ড্রিয়া না, রাইবোজোম আর কি, রাইবোজোম পড়তে গেলে আমরা দেখতে পারি কি বলতো? রাইবোজোম যখন পড়তে যাচ্ছি, তখন দেখতেছি এখানে রাইবোজোম ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো। রাইবোজোমের ভিতরে কি কি পাইতে পারি দেখো তো। রাইবোজোমে থাকে আরআরএনএ প্লাস প্রোটিন, আরআরএনএ এবং হচ্ছে প্রোটিন, আরআরএনএ প্লাস প্রোটিন।
এবং সেখানে থাকতেছে অনুপাতও বলে দিই তোমাদেরকে, অনুপাতেও বলে দিই, সেটা হচ্ছে 1:1 অনুপাতে থাকতেছে। ঠিক আছে, 1:1 অনুপাতে। ঠিক আছে, আবার আমি যদি একটু ক্রোমোজোমে চলে যেতে পারি, ক্রোমোজোমে যখন যাচ্ছি, দেখো ক্রোমোজোমে গেলে এখানে হচ্ছে হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ, এখানে অনুপাত দেখতেছি 1:1। ঠিক আছে, আরএনএ এর ক্ষেত্রে তো বললামই না, একটু 1:1 অনুপাতে থাকতেছে, তোমরা জানোই সবাই। এবার আসলে লিপিড, কোথায় লিপিড হচ্ছে রাসায়নিক উপাদান, কোন একটা অঙ্গের বা কোনো কিছুতে রাসায়নিক উপাদান বা অঙ্গাণুতে রাসায়নিক উপাদান হিসেবে কাজ করতেছে, এটা লিপিড কাজ করতেছে তেমন কোথাও নাই লিপিড। তোমরা জানো লিপিডকে ভাঙলে আমরা সাধারণত কি কি পাই? ফ্যাটি অ্যাসিড। লিপিডকে ভাঙলে পাবো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল। আচ্ছা, কোথাও নাই বললে ভুল হবে, লিপিড যদি কোনো রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে তাহলে আমরা সেটা চলে যেতে হবে আমাদেরকে ডাইরেক্টলি ফ্লুইড মোজাইক মডেলে। কোথায় চলে যেতে হবে? ফ্লুইড মোজাইক মডেলে। কোথায়? ফ্লুইড মোজাইক মডেলে। কেন 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 প্রশ্ন হচ্ছে কেন ফ্লুইড মোজাইক মডেলে যেতে হবে, তাই তো? এটা হচ্ছে একটাই কথা মনে রাখবে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল মানেই কি? ফ্লুইড মোজাইক মডেলের গঠন মানে হচ্ছে ফসফোলিপিডের গঠন। কিসের গঠন? সরি, ফসফোলিপিড না, প্লাজমা মেমব্রেনের গঠন। কার গঠন? প্লাজমা মেমব্রেনের গঠন। প্লাজমা মেমব্রেন মানে কি? কোষ ঝিল্লি, তাই তো? কোষ ঝিল্লিতে মনে রাখবে, কোষ ঝিল্লিতে কি থাকে? কোষ ঝিল্লিতে সবসময় থাকে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। কোষ ঝিল্লিতে সবসময় কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এবং এই ফসফোলিপিড বাইলেয়ারকে ভাঙলে, ফসফোলিপিড বাইলেয়ারকে যখন ভাঙবো, দেখো তো ফসফোলিপিড বাইলেয়ার মানে কি কি হতে পারে? ফসফোলিপিড বাইলেয়ার মানে হইতে পারে ফসফেট এবং কি হইতে পারে? লিপিড হইতে পারে, প্লাস লিপিড হইতে পারে। এখন ফসফেটকে না ভাঙতে পারি আমরা, কিন্তু লিপিডকে ভাঙলে আবার তখন এখান থেকে কি কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো প্লাস গ্লিসারল পাবো, প্লাস কি পাবো? প্লাস গ্লিসারল পাবো। বুঝছো কিন্তু? এখন দেখো ফ্লুইড মোজাইক মডেলের সাথে এটার সম্পর্ক কি? তাই তো অনেকের প্রশ্ন। আসলে ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ ঝিল্লি কিভাবে থাকবে, কিভাবে একটা আবরণ তৈরি করবে, ফ্লুইড মোজাইক মডেলের গঠন হচ্ছে সেই সেই ফসফোলিপিডের গঠনের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা। তাহলে এক কথাই ফ্লুইড মোজাইক মডেল মানে সেখানে কি পাচ্ছ? ফসফোলিপিড পাচ্ছ, তার মানে ঘুরে ফিরে লিপিড পাচ্ছ। ওকে, আরো যদি বলতে হয় ফ্লুইড মোজাইক মডেলের কোথায় পাচ্ছ, তোমরা জানো ফ্লুইড মোজাইক মডেল যদি একটা কল্পনা করি, সে টু সে এইভাবে থাকে, আমাদের এইভাবে থাকে, এবং একটু বড় করে আঁকানোর ট্রাই করি আমরা ফ্লুইড মোজাইক মডেলে। আমরা যখন যাই, আচ্ছা আমরা আমরা একটা কাজ করি, আমরা ডাইরেক্টলি এখান থেকে কি নিতে পারি? আমরা এখান থেকে ডাইরেক্টলি সাহায্য নিতে পারি, আর একটা স্লাইডের সাহায্য নিতে পারি। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে কি? আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে পারলে আমাদের বেটার, তাই না? তাহলে আমরা একটু চিত্র দিয়েই দেখানোর ট্রাই করি। সে টু সে এটা আমাদের হচ্ছে সেই ফ্লুইড মোজাইক মডেলের গঠন। ফ্লুইড মোজাইক মডেলের গঠনে আমরা সিম্পলি কি জানতে পারি? আমরা জানতে পারি যে এখানে এমন থাকে, আর এই জায়গাতে থাকে এমন। তার মানে এক কথায় আমরা কি জানি বলতো? ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে একটি মাথা থাকে, আর থাকে হচ্ছে দুইটি লেজ। কি থাকে? দুইটি লেজ। শুধু এতটুকুই কি এনাফ? দেখো আগে একটু আমরা ভেঙে বোঝানোর ট্রাই করি। আমরা পড়লাম একটু আগে যে ফ্লুইড মোজাইক মডেলের গঠন মানে ফসফোলিপিড অর্থাৎ প্লাজমা মেমব্রেনের গঠন। একটা কোষের চারদিকে কেমন ভাবে আবরণ থাকবে সেটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায় এই ফ্লুইড মোজাইক মডেলে। সেটার উপর ডিপেন্ড করলে আমরা বলতে পারি ফ্লুইড মোজাইক মডেল মানে ফসফোলিপিড। আমাদের এই ক্ষেত্রে দেখো এই গঠনের ভিতরে ঘুরে ফিরে আমাকে কি লক্ষ্য করতে হবে? যে ফসফোলিপিড কোথায় আছে, কিভাবে একটু ব্যাখ্যা করতে পারি। দেখো এখানে যে মাথা, এই মাথাটাকে আমরা বলি, এটাকে বলি পোলার ফসফেট মাথা। এটাকে কি বলতেছি আমরা? পোলার ফসফেট মাথা বলে আখ্যায়িত করতেছি, পোলার ফসফেট মাথা। ওকে, ডান, ভালো কথা। তাহলে আমরা ফসফোলিপিডের যে ফসফেট সেটা পেয়ে গেছি। এখন পেতে হবে কি? লিপিড। বাট প্রশ্ন হচ্ছে এখানে আসলে ডাইরেক্টলি লিপিড পাওয়া যায় না, পাওয়া যায় লিপিডের যে খণ্ডাংশ অর্থাৎ লিপিডের যে সরল উপাদান অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সেটা কোথায় পাবো? এই যে লেজ, এই লেজটাকে আমরা বলি দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। নন পোলার কি বলি?
ফ্যাটি অ্যাসিড লেজ বলি আমরা। প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা পড়লাম যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো, তাহলে গ্লিসারলটা কোথায়? হ্যাঁ, অবশ্যই গ্লিসারলটা থাকবে আমাদের এই যে মাথা এবং লেজের মাঝখানের এই অংশতে আমাদের কি পাবো? আমরা কাঙ্ক্ষিত সেই গ্লিসারল পাবো। এটা পড়াতে গেলে আবার আর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে দেখো এখানে পোলার এবং নন পোলার বলছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এখানে পোলার এবং নন পোলারের কি খেলা? পোলার কি? আমরা জানি পোলার হচ্ছে সেই যৌগ যেটা পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে। আর নন পোলার কি? নন পোলার হচ্ছে সেই যৌগ যেটা আবার কোথায় দ্রবীভূত হচ্ছে বলতো? যেটা পানিতে দ্রবীভূত হয় না আর কি। কিভাবে? একটা সিম্পল ট্রিক্স দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। লেজে কি পেয়েছিলাম? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কোথা থেকে পাই? লিপিড, চর্বি। চর্বি কি কখনো পানিতে দ্রবীভূত হয়? হয় না। সো এটা নন পোলার। আর ফসফেট কি? অবশ্যই পোলার। একই যৌগের ভিতরে যখন পোলার এবং নন পোলার এমন কাহিনী আসে তখন সেই ধরনের যৌগকে আমরা বলি অ্যামফ্যাটিক যৌগ। এখান থেকেও প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অ্যামফ্যাটিক যৌগ? তাহলে মনে রাখবে অ্যামফ্যাটিক যৌগ হচ্ছে বায়োলজিতে বিশেষ করে আমাদের এই ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। ফ্লুইড মোজাইক মডেলকে আমরা কি বলি? অ্যামফ্যাটিক যৌগ বলতে পারি। আরো একটা জিনিস অ্যামফ্যাটিক যৌগ হিসেবে আছে, সেটা এই ফ্লুইড মোজাইক মডেলের ভিতরেই, সেটা হচ্ছে এর ভিতরে এমন আকৃতির একটা কোলেস্ট্রল থাকে। কি থাকে বলতো? কোলেস্ট্রল থাকে। এই কোলেস্ট্রলকেও আমরা কি বলতেছি? অ্যামফ্যাটিক যৌগ বলতেছি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই কোলেস্ট্রলের গঠন দেখতে গেলে আমরা দেখি বেনজিনের এমন বলাই তৈরি হয়, বেনজিনের এমন বলাই তৈরি হয়ে আসলে এই জায়গাতেও এখানে একটা কাহিনী ঘটবে। সেই কাহিনীটা কি? এখানে এক জায়গায় CH3 থাকে, এক জায়গায় থাকে CH3, আর এক জায়গায় থাকে OH, আর জায়গায় কি থাকে? OH, বুঝছো? এখন এই CH3 হচ্ছে এর ভিতরে, CH3 হচ্ছে এখানে পানিগ্রাহী পদার্থ, পানিগ্রাহী, ঠিক আছে। বাট OH যেটা, এই OH হচ্ছে আবার পানি ত্যাগী পদার্থ, মানে পানি ত্যাগ করে ফেলবে, পানি ত্যাগী পদার্থ। একই যৌগের ভিতরে যখন পানিগ্রাহী এবং পানি ত্যাগী পাচ্ছি, তাহলে সেটাও কি হবে? সেটাও আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যামফ্যাটিক যৌগ হবে। আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ারলি আমি অল্প সময়ের ভিতরে টোটাল অপশনগুলো আমি ব্যাখ্যা করে দিতে পারছি। শুধু অপশন ব্যাখ্যা করি নাই, এখানে টোটাল পয়েন্ট আরও দারুণভাবে ব্যাখ্যা করে দিতে পেরেছি। তাহলে লাস্ট আর একটা অপশন আছে হিস্টোন। হিস্টোন নিয়ে যদি বায়োলজিতে কখনো কোথাও প্রশ্ন হয়, কখনো কোথাও, মনে রাখবে এটা হচ্ছে ডিএনএতে আমরা হিস্টোন প্রোটিন পাই, ডিএনএ প্লাস ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন পাই। ক্রোমোজোমের ক্ষেত্রে যখন ক্রোমাটিন এর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয় তখন সেখানে 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার দৈর্ঘ্যের একটা জিনিস তৈরি করে। 12 ন্যানোমিটার থেকে মিনিমাম 300 ন্যানোমিটার দৈর্ঘ্যের একটা জিনিস তৈরি করে। তার নাম আবার আমরা কি বলতেছি? তার নাম আবার বলতেছি নিউক্লিওসোম। তার নাম আবার কি বলতেছি বলতো? নিউক্লিওসোম বলতেছি। তাহলে একটা পয়েন্ট থেকে কত কিছু আমরা ব্যাখ্যা করতে পারি দেখো তো। জাস্ট একটা সিম্পল ট্রিক্স বা সিম্পল একটা সহজ একটা প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্ন থেকে কত হাজার তথ্য আমরা জানতে পেরেছি। তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পড়তে হবে। ওকে ডান। তাহলে আমাদের প্রথম যে 23-24 যে প্রশ্ন ছিল তার একেবারে খুঁটিনাটি একেবারে বিস্তারিত ব্যাখ্যা আমরা কিন্তু পড়ে ফেললাম। চলো আমরা একটা পয়েন্টই পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম কি বলতো? কোষ প্রাচীর। সেই জায়গা থেকে এই এতগুলো পয়েন্ট আমরা পড়েছি। এখন সেই জায়গা থেকে আমি নেক্সট একটা প্রশ্ন দেখার ট্রাই করি। দেখো নেক্সট প্রশ্ন কি আছে? কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কি? সেটা সেলুলোজ। অ্যান্সার সেটার কথা বলা হলো এখানে, ঠিক আছে। দেন আমরা কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের সর্বাধিক থাকে নিচের কোনটি? তার মানে আমরা আর একটা প্রশ্ন দেখতেছি কোষ ঝিল্লি থেকে, ঠিক আছে। আমরা কোষ ঝিল্লি নিয়ে তাহলে একটা পয়েন্ট আমরা একটু পড়ে ফেলার ট্রাই করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু দেখার ট্রাই করি কোষ ঝিল্লি নিয়ে আমরা একটা স্লাইড তৈরি করব, অর্থাৎ প্লাজমা মেমব্রেন। যেই জায়গা থেকে প্রশ্ন আসতেছে প্লাজমা মেমব্রেন নিয়ে কি কি জানতে পারি আমরা জানার ট্রাই করি। আমরা দেখি একটু প্লাজমা মেমব্রেন নিয়ে। আমরা প্লাজমা মেমব্রেন মানে আমরা জানি এটাকে আমরা বলতেছি কোষ ঝিল্লি, ভালো কথা। কিন্তু এই কোষ ঝিল্লির আমাদের রাসায়নিক উপাদান থেকে প্রশ্ন আসতেছে, গঠন থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আমাদের ঘুরে ফিরে কোষ ঝিল্লি থেকে আমরা কয়টা প্রশ্ন পেতে পারি? দুই ধরনের প্রশ্ন পেতে পারি। একটা হচ্ছে গঠন, কোষ ঝিল্লির গঠন, এবং এখান থেকে আমরা পড়তে পারি হচ্ছে এর রাসায়নিক উপাদান। এর কি উপাদান পড়তে পারি? রাসায়নিক উপাদান পড়তে পারি।
তাহলে আমাদের এই কোষ ঝিল্লির আমরা এই দুইটা পয়েন্ট একটু জানার ট্রাই করি। প্রথম কথা, আমরা জানি একটা প্রোটোপ্লাজমের চারদিকে বা একটা এক কথায় খাঁটি বাংলায় পড়ি কি দুইটা পয়েন্ট পড়তে পারি, যে একটা কোষের চারদিকে যে মেমব্রেন, কোষের চারদিকে মেমব্রেন, এই মেমব্রেনটাকে আমরা কি বলতেছি, এই মেমব্রেনটাকে আমরা বলতেছি সেল মেমব্রেন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হতে পারে, এটা সিম্পলি একটা ব্যাখ্যা, কিন্তু একটু বিস্তারিত ব্যাখ্যা যদি পড়তে হয় তাহলে মনে রাখবা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম নিলাম আমরা। এই প্রোটোপ্লাজমের চারিদিকে আসলে যে মেমব্রেন হয়, সেই মেমব্রেনটার নাম কি, সেটার নাম হচ্ছে সেল মেমব্রেন, বা কোষের প্রোটোপ্লাজমের চারদিকে যে আবরণ সেটার নাম কি আমরা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলতে পারি। প্রশ্ন হইতে পারে আবার কেন, কারণ মনে রাখবা একটা প্রোটোপ্লাজমকে কিন্তু আমরা যখন ব্যাখ্যা করতে যাই বা ডিটেলস পড়তে যাই, এই প্রোটোপ্লাজমের ভিতরে কি কি আছে জানো তোমরা? অনেকেই জানো না। খেয়াল করে দেখো, একটা প্রোটোপ্লাজমের কিন্তু তিনটা পার্ট। কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা পার্টে আছে, প্রথম পার্টের নামই হচ্ছে সেল মেমব্রেন। প্রথম পার্টের নামই কি? সেল মেমব্রেন। প্রোটোপ্লাজমের সেকেন্ড পার্টের নাম কি? সেকেন্ড পার্টের নাম হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের সেকেন্ড পার্টের নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং থার্ড পার্টের নাম হচ্ছে আমার সাইটোপ্লাজম। নাম কি? সাইটোপ্লাজম। তাহলে এই তিনটা জিনিস নিয়ে প্রোটোপ্লাজম তৈরি, এবং সেই প্রোটোপ্লাজমকে আবরণ করে রাখছে যে জিনিসটা, তার নাম কি? সেল মেমব্রেন। ওকে, এবং গঠনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়লাম, তাহলে কোথায় অবস্থান করতেছে সেটাও জেনে পড়লাম। এবং একটা সেল মেমব্রেন বায়োলজিক্যালি আমাদের যতগুলো অঙ্গাণু আছে ততগুলো অঙ্গাণুতে যে আবরণ থাকবে সে আবরণটার নামই কি বলতেছি? সেল মেমব্রেন। এবং সেটা সাধারণত গঠনে গিয়ে আমরা দেখতে পারবো এখানে কয় স্তরীয় আবরণ থাকে জানো? এখানে মিনিমাম দ্বিস্তরীয় আবরণ থাকে। কয় স্তরীয় আবরণ? সব জায়গাতে আমরা দেখি দ্বিস্তরীয় আবরণ। ঠিক আছে, সেই দ্বিস্তরীয় আবরণটা আবার কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে তৈরি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। কি দিয়ে তৈরি দেখতেছি আমরা? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি দেখতেছি। ঠিক আছে, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে আমরা তৈরি দেখতে পারি। ঠিক আছে, এটাই কিন্তু একটু আগে পড়েছি আমরা। ঠিক আছে, এবং যদি কখনো আরেকটু ডিটেলস পড়তে হয় প্লাজমা মেমব্রেন নিয়ে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের গঠনে সবসময় খেয়াল করবা দুইটা জিনিস পাবা, যেমন এমন হচ্ছে প্লাজমা মেমব্রেনের গঠনে সাধারণত এমন জিনিস দেখতে পারি আমরা যে বেশিরভাগ জায়গাতে এমন আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হচ্ছে। ঠিক আছে, এই আঙুলের ন্যায় প্রবর্ধকের ক্ষেত্রে আমরা প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে গঠনে আমরা এটাকে বলবো মাইক্রোভিলাই। কি বলবো বলো তো এটাকে? এটাকে বলবো মাইক্রোভিলাই। এবং এই মাইক্রোভিলাইটা সবসময় তৈরি হবে অ্যাপিথেলিয়াম দিয়ে। কি দিয়ে তৈরি হবে? অ্যাপিথেলিয়াম দিয়ে। ওকে, এবং আর একটা পয়েন্ট পড়তে পারি, সেটা হচ্ছে আমরা পিনোসাইটিক ফোস্কা দেখতে পারি। এদের ক্ষেত্রে গঠনে আমরা আর একটা পয়েন্ট দেখি, তার নাম কি বলতেছি আমরা বলতো? তার নাম বলতেছি পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা বলতেছি। তার মানে এক কথায় পিনোসাইটিক ফোস্কা কখন তৈরি হয়? প্লাজমা মেমব্রেনে যখন এখানে আমাদের পিনোসাইটোসিস হয়। কি হয়? পিনোসাইটোসিস হয়। প্রশ্ন হইতে পারে, যে প্রশ্ন করতেই পারো আমাকে, যে পিনোসাইটোসিস আবার কি জিনিস ভাইয়া? ঠিক আছে, দেখো পিনোসাইটোসিস কি জিনিস। পিনোসাইটোসিস হচ্ছে জিনিসটা হচ্ছে সেটা, পিনোসাইটোসিস অনেকের মনে প্রশ্ন হইতে পারে আবার পিনোসাইটোসিস কি। ঠিক আছে, পিনোসাইটোসিস কি, সেই পয়েন্ট থেকে যদি কখনো প্রশ্ন হয়, আসলে হয় এখান থেকে প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমাদের ধরো এটা একটা সেল। ঠিক আছে, এটা একটা সেলের চারদিকে একটা আবরণ হয়েছে, সেই আবরণের নাম কি? সেল মেমব্রেন। তার নাম কি? সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে যখন ছিদ্র দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? সেল মেমব্রেনে যখন ছিদ্র তৈরি হয়, ঠিক আছে, ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্র থেকে যখন কোনো জলীয় পদার্থ যখন ছিদ্র দিয়ে জলীয় পদার্থ দেহের ভিতরে প্রবেশ করে, দেহের ভিতরে প্রবেশ করবে, সেই প্রক্রিয়াতে দেহের ভিতরে প্রবেশ করলে তখন তার নাম দিচ্ছি আমরা পিনোসাইটিক ফোস্কা। এবং যে প্রক্রিয়ায় প্রবেশ করলো সেই পিনোসাইটিক ফোস্কা, এবং যে প্রক্রিয়ায় প্রবেশ করলো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পিনোসাইটোসিস। সেই প্রক্রিয়াটার নাম কি বলতো? পিনোসাইটোসিস।
আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আরেকটু ক্লিয়ারলি বলি, একটা সেলের চারদিকে যে আবরণটা হয়েছিল, আবরণটার নাম কি বলেছিলাম? সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে কখনো কখনো ছিদ্র বা কোনো স্তরণ পড়তে পারে, ঠিক আছে, ফাঁকা জায়গা তৈরি হতে পারে। এই ফাঁকা জায়গা দিয়ে যদি কখনো দেহের ভিতরে পানি প্রবেশ করে, পানি প্রবেশ করলে এমন আঙুলের ন্যায় প্রবর্ধক তৈরি হয়, তার পাশের জায়গায় খাসকাটা খাসকাটা জায়গা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি পিনোসাইটিক পোস্কা। এই যে দেহের ভিতরে কোন একটা পানি প্রবেশ করলো, ছিদ্র তৈরি হওয়ার কারণে এই যে প্রক্রিয়ায় পানিটা প্রবেশ করলো, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়া। এটাতে অনেক প্রশ্ন এখান থেকে এমসিকিউ কিন্তু হতে পারে। এবার আসো তাহলে আমরা সেল মেমব্রেনে এটাও পড়লাম, এবার পড়তে হবে সেল মেমব্রেনের রাসায়নিক গঠন নিয়ে। কি পড়তে হবে বলতো? সেল মেমব্রেন এর রাসায়নিক গঠন। সেল মেমব্রেনের রাসায়নিক গঠন। সেল মেমব্রেনের কি পড়বো আমরা? রাসায়নিক গঠন পড়ব। সেল মেমব্রেনের রাসায়নিক গঠন হচ্ছে, খাঁটি বাংলা কথা, অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে সেল মেমব্রেনের রাসায়নিক গঠনে কি পড়ার আছে। আমরা সেল মেমব্রেন জানি যে এটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়েছে, তার মানে অনেকের মনে প্রশ্ন যে এখানে সব থেকে বেশি হয় থাকবে হচ্ছে ফসফেট, হয় থাকবে কি ফসফেট বেশি থাকবে, না হলে কি বেশি থাকবে? লিপিড থাকবে বেশি, তাই না? ফসফেট অথবা কি থাকবে? লিপিড। কিন্তু না, প্রশ্ন হচ্ছে না। রাসায়নিক গঠনে আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে সব থেকে বেশি পরিমাণে জিনিসটা আছে, সেটার নাম হচ্ছে প্রোটিন। কি আছে? প্রোটিন আছে সব থেকে বেশি। আমি এক পাশে লিখি কারণ এখানে একটু কাহিনী আছে, সেটা আমরা একটু জানার ট্রাই করব। প্রোটিন থাকে সব থেকে বেশি, সেটার পরিমাণ থাকে মিনিমাম 60 থেকে 80%। মিনিমাম কি থাকবে বলো তো? 60 থেকে 80% থাকবে। ওকে, এরপরে যে জিনিসটা থাকবে তার নাম হচ্ছে লিপিড। তারপরে কি থাকবে? লিপিড থাকবে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে কত পার্সেন্ট থাকবে? মিনিমাম 20 থেকে 40% থাকবে, 20 থেকে 40%। এরপরে যে পয়েন্টটা থাকবে সেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। সেটা থাকবে কত পার্সেন্ট? কার্বোহাইড্রেট বা শর্করা থাকে সাধারণত, কার্বোহাইড্রেট বা শর্করা থাকে সাধারণত 4 থেকে 5% মতো। কথা বলতে পারি? 4 থেকে 5% মতো। এখন প্রশ্ন তোমাদের কাছে কি জানো? সেটা হচ্ছে প্রশ্ন করতে পারো এনজাইম হিসেবে কি থাকে। এখানে এনজাইম হিসেবে বিভিন্ন পিগমেন্ট থাকে, বিভিন্ন পিগমেন্ট থাকবে, এবং অবশ্যই থাকবে এখানে হচ্ছে এনজাইম। এবং কি থাকবে? এনজাইম হিসেবে, প্রোটিন হিসেবে এনজাইম থাকবে। লিপিড হিসেবে অবশ্যই কোনটা থাকে? ফসফোলিপিড। লিপিড হিসেবে কোনটা থাকবে? লিপিড হিসেবে থাকবে ফসফোলিপিড। ফসফোলিপিড। বাট কার্বোহাইড্রেট হিসেবে কোন দুইটা থাকবে? কার্বোহাইড্রেট হিসেবে থাকবে দুইটা জিনিস, একটা নাম হচ্ছে গ্লাইকোলিপিড, এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবং কোনটা বলতো? এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। বাট এটা ছিল আমাদের রাসায়নিক গঠনে মূল পয়েন্ট, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি কখনো আমাদেরকে বলা হয় শুষ্ক ওজন, মানে যখন শুকায়ে ফেলবো সেল মেমব্রেনকে, আমরা শুকিয়ে ফেলবো শুষ্ক অবস্থার ক্ষেত্রে, দেখো আমরা একটু বলার ট্রাই করি। ওয়েট আ সেকেন্ড। কি বললাম আমরা এখানে? শুষ্ক ওজন হিসেবে কি থাকে? শুষ্ক ওজন হিসেবে আমাদের থাকবে এখানে সব থেকে বেশি, সেটা হচ্ছে লিপিড থাকবে সব থেকে বেশি, ঠিক আছে। লিপিড থাকবে সব থেকে বেশি, এবং সেটা কত পার্সেন্ট? শুষ্ক ওজন হিসেবে থাকবে মিনিমাম 70%। মিনিমাম কত পার্সেন্ট? 70%। ওকে, আচ্ছা। এবং আরো জেনে রাখা উচিত এই ফ্লুইড মোজাইক মডেলে লিপিড থাকে 5 ধরনের। কত ধরনের বলতো? লিপিড থাকে মিনিমাম 5 ধরনের লিপিড থাকে, যার মধ্যে 4 ধরনের, মানে এই 5 ধরনের লিপিড থাকে, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সরল আর একটা কি জটিল। একটা সরল আর একটা কি জটিল, ঠিক আছে। সরল থাকে একটা, আর জটিল থাকে 4টা। জটিল থাকে কয়টা? 4টা। যে সরল থাকে সব থেকে সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। সব থেকে সরল লিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক
ফসফোটাইডিক অ্যাসিড। এবং জটিল, যে চারটা জটিল, সব থেকে জটিলটার নাম, যে চারটা জটিল তার মধ্যে সব থেকে জটিলটার নাম হচ্ছে লেসিথিন, সেটার আবার নাম কি? লেসিথিন। তাহলে শুষ্ক ওজন কি বললাম? যখন আমি এটাকে শুকিয়ে ফেলবো, সেল মেমব্রেনকে শুকিয়ে ফেলবো, সেখানে লিপিড থাকবে সব থেকে বেশি পরিমাণে, সেটা থাকবে 75%, এবং 25% থাকে প্রোটিন, সেক্ষেত্রে তখন 25% থাকে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন। এবং সেখানে লিপিডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা আবার সরল আর জটিল, সেটাকে 5 ধরনের লিপিড পাওয়া যায়। সেটা হচ্ছে সরল একটা, চারটা হচ্ছে জটিল, জটিলটার মধ্যে সব থেকে জটিলটার নাম আবার হচ্ছে লেসিথিন, আর সব থেকে সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এটা হিউজ ব্যাখ্যা পড়ে ফেললাম। এবার আসো আমরা একটু প্রশ্নে যাওয়ার ট্রাই করি। আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল সেটা আমরা একটু এখন সলভ করব। সেটা বলতেছে কোষঝিল্লি, আমরা পড়েছি কোষঝিল্লি নিয়ে হিউজ পয়েন্ট পড়েছি, যে সেল মেমব্রেন এর মোট সেল মেমব্রেনের মোট শুষ্ক ওজন, আমাদেরকে এটা পড়তে হবে, শুষ্ক ওজন, ঠিক আছে। শুষ্ক ওজন বলতে আমরা কি বোঝাচ্ছি? ড্রাই ওয়েট, ঠিক আছে। এই ড্রাই ওয়েটের মধ্যে সর্বাধিক থাকে নিচের কোনটি? প্রশ্ন বুঝো, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের সর্বাধিক থাকে নিচের কোনটি? ড্রাই ওয়েটটা কি, শুষ্ক ওজনটাকে আমি আরেকটু বোঝানোর ট্রাই করি তোমাদেরকে। আসলে আমাদের যেখানেই কোষ আছে সেখানেই কি আমাদের পানির উপস্থিতি বা জলীয় দ্রবণের উপস্থিতি আছে। শুষ্ক ওজন কখন হবে? তুমি যখন সেল মেমব্রেন থেকে যখন জলীয় দ্রবণটা বের করে দিবা, সেল মেমব্রেন থেকে জলীয় দ্রবণ তুমি যদি বের করে ফেলতে পারো, জলীয় দ্রবণ বের করে ফেলা, ঠিক আছে, জলীয় দ্রবণ বের করে ফেলা থাকলে যে জিনিসটি থাকবে তার নাম কি? শুষ্ক ওজন, ঠিক আছে। মানে এক কথায় জৈব দ্রবণ তৈরি করা, এক কথায় কি? জৈব দ্রবণ তৈরি করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে যখন আমি ড্রাই ওয়েট মানে টোটালি কোষঝিল্লি থেকে পানি বের করে ফেলবো, সব থেকে বেশি পরিমাণে যেটা থাকবে 75% যেটা থাকবে সেটা হচ্ছে লিপিড। সেটা কি থাকবে? 75% থাকবে লিপিড। কত পার্সেন্ট থাকবে? 75% থাকবে। সর্বাধিক থাকে নিচের কোনটি? 75% থাকবে, সেটা কি থাকবে? লিপিড থাকবে। ওকে, প্রোটিন থাকবে কত পার্সেন্ট? 25% মতো, ঠিক আছে। পলিস্যাকারাইড থাকবে কত? 2 থেকে 4% মতো। এনজাইমও থাকে, এনজাইমও এই প্রোটিনের ভিতরেই থাকে এনজাইমটা, ঠিক আছে। তাহলে এক কথায় আমরা কিন্তু ওখানেই এর আগের স্লাইডেই টোটাল প্রশ্নটা ব্যাখ্যা করে পড়ে ফেলেছি, ঠিক আছে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের সর্বাধিক থাকবে কোনটা? এই যে লিপিড থাকবে, কারণ এখানে 75% থাকবে। এই লিপিড থেকে আবার প্রশ্ন হইতে পারে যে সব থেকে এই 75%-এর মধ্যে আবার লিপিডটাকে আবার কি, একটু আগে আমরা পড়েছি দুই ধরনের লিপিড পাবো, একটা সরল আর একটা জটিল, ঠিক আছে। সরল আর একটা কি? জটিল, ঠিক আছে। মোট 75%-এর মধ্যে 5 প্রকারের লিপিড পাওয়া যায়। কয় প্রকারের লিপিড পাওয়া যায়? 5 প্রকারের লিপিড পাওয়া যায়। এই লিপিড 75% লিপিড, সেটা আবার 5 ভাগে বিভক্ত, ঠিক আছে। এই 5 প্রকারটাকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে আমার দিয়েছি সরল, আর একটা কি? জটিল। সব থেকে সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। সব থেকে সরলটার নাম কি? ফসফোটাইডিক অ্যাসিড। কয়টা এটা? সরল থাকবে একটা। সরল থাকবে কয়টা? একটা। জটিল থাকবে কয়টা? জটিল থাকবে 4টা। এই জটিলটা 4টার মধ্যে সব থেকে জটিল যেটা, জটিল 4টার মধ্যে সব থেকে জটিল যেটা, সেটার নাম লেসিথিন। সেটার নাম কি? লেসিথিন। ওকে, এই পর্যন্ত আগে ক্লিয়ার হও, টোটালি এই পর্যন্ত ক্লিয়ার হও। এর মধ্যে যে জটিল 4টার কথা বললাম, তার মধ্যে একটা নাই পড়লে অনেক সময় প্রশ্ন হয়, মানে নিজেদের মধ্যে প্রশ্ন হয় জানার জন্য, এটা যদিও কখনো আসবে না। সেটা হচ্ছে বাকি 3টার নাম একটু যদি বলতেন। সেটা হচ্ছে সেফালিন, যেমন একটা নাম হচ্ছে সেফালিন, ঠিক আছে, একটা নাম হচ্ছে সেফালিন, একটা নাম হচ্ছে কার্ডিওলোপিন, আর একটা নাম হচ্ছে স্ফিঙ্গোমাইলিন, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন আসো ফসফোটাইডিক অ্যাসিড। যদি অনেক সময় মনে হয় যে একটু যদি হচ্ছে আমরা শিখতে পারতাম, এটা সংকেত অনেক জটিল সংকেত। যেমন
এটার সংকেত অনেক জটিল সংকেত, তোমাদের সেইভাবে কখনো পরীক্ষায় আসার কথা না, আসার কথা না। তারপরও যদি পড়তে চাও, একটু যদি আমার কাছে প্রশ্ন করো যে ভাইয়া এটা একটু আমরা শিখতে চাই, সেক্ষেত্রে আমি বলবো এটার সংকেত হচ্ছে এমন অনেকটা, এটার সাথে বন্ড তৈরি করবে, ঠিক আছে। এটা উপরে চলে যায়, উপরে চলে গিয়ে এখানে আবার আর এর মতো করে এইভাবে বন্ড তৈরি করবে, এখানেও বন্ড হবে, ঠিক আছে। এখানে একটা বন্ড হবে আর কি, এখানেও বন্ড হবে, এর সাথে আবার বন্ড তৈরি হয়, বন্ড তৈরি হওয়ার পরে এটা আবার যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে এখানে আবার ফসফরিক অ্যাসিডের মতো সংকেত তৈরি করে আর কি, ফসফরিক অ্যাসিডের মতো সংকেত তৈরি করবে, সংকেত তৈরি করবে, এইরকম একটা সংকেত হয় এখানে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের টোটাল পয়েন্ট নিয়ে আলোচনা হলো, জটিল ফসফোলিপিডের একটা বিশেষ অংশ থেকে আমরা পয়েন্ট পড়ে ফেললাম। এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা প্রশ্ন যদি দেখতে চাই, এটা তো আমরা পড়েছি লিপিড, আমরা পড়েছি। এরপরে চলে যাচ্ছে কোনটি উদ্ভিদে রঞ্জক হিসেবে কাজ করে না। তাহলে আগে আমাকে জানতে হবে রঞ্জক পদার্থ বলতে আসলে বায়োলজিতে আমরা কোন কোন পয়েন্টটাকে বুঝি, ঠিক আছে, এবং পিগমেন্ট বলতে আসলে কোনটাকে বুঝি। তাহলে আমাদের এখান থেকে আর একটা স্লাইড আমরা তৈরি করে ফেলি, নতুন একটা স্লাইডে আমরা দেখি যে আসলে কি বোঝাচ্ছে এখানে পিগমেন্ট বলতে, ঠিক আছে। পিগমেন্ট বলতে বায়োলজিতে আমরা বলি রঞ্জক পদার্থ যেখানে আমরা কি কি ধারণ করতে পারি, দেখো তো একটু, যেখানে রং ধারণকারী পদার্থ থাকবে। পিগমেন্ট বা রঞ্জক পদার্থ বলতে আমরা বোঝাচ্ছি যেখানে রঞ্জক পদার্থ বলতে বোঝাচ্ছি যেখানে রং ধারণকারী পদার্থ থাকবে। তো এই ক্ষেত্রে প্রথমে হয়তো তোমাদের একটা ওয়ার্ড মাথায় আসবে যে ক্রোমো, ঠিক আছে। প্রথমে কি আসবে বলো তো, ক্রোমো। ক্রোমো মানে হচ্ছে রং ধারণকারী। বায়োলজিতে এক কথায় মনে রাখবা, ক্রোমো মানে কি, রং ধারণকারী, ঠিক আছে। যেমন ক্রোমো থেকে, রং ধারণকারী থেকে, এই পয়েন্ট থেকেই আমাদের পয়েন্টটা আসছে ক্রোমোজোম। সোম মানে কি বলো, সোম মানে হচ্ছে বডি, বায়োলজিক্যাল ওয়ার্ড হচ্ছে বডি বা দেহ, এই জন্য আমরা ক্রোমোজোমকে বলি রং ধারণকারী দেহ, ঠিক আছে। তোমরা বলো সুতা, তখনই সুতা হয় যখন ক্রোমাটিন, রং ধারণকারী সুতা, ক্রোমাটিন হচ্ছে রং ধারণকারী সুতা, বাট ক্রোমোজোম হচ্ছে রং ধারণকারী দেহ। আজকে ক্লিয়ার হয়ে নাও, ক্রোমোজোম মানে ডাইরেক্টলি সুতা বলতে পারবে না, কখনোই পারবে না, ঠিক আছে, ডান। এটা ভালো কথা। এখন রঞ্জক পদার্থ বলতে আমরা আসলে তাহলে বলেছে কোনটা কাজ করে না, একটু অপশনের দিকে একটু তাকিয়ে দেখার ট্রাই করি আমরা। ক্লোরোফিল, ঠিক আছে, ক্লোরোফিল অবশ্যই একটা রঞ্জক পদার্থ, কারণ কি, ক্লোরোফিলের কারণে, আচ্ছা আমরা অপশনে চলে এসেছি, আমরা একটু জায়গায় চলে যাই। ক্লোরোফিল মানে কি আমরা বোঝাচ্ছি বলতো, ক্লোরোফিল বলতে আমরা বোঝাচ্ছি সবুজ, ঠিক আছে। এটা একটা রং ধারণকারী পদার্থ এবং যার কারণে আমাদের কি হয়, কোনো কিছুর রং সবুজ হয়ে থাকে। ক্লোরোফিলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা একটু পড়ে ফেলবো সাথে সাথে, ক্লোরোফিল এ আর একটা নাম হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ থাকে আমাদের 75%, কত পার্সেন্ট, 75%, আর ক্লোরোফিল বি থাকে 25%। এটা কিন্তু যাতে আমাদের একটু মনে থাকে। তাহলে প্রথমে পড়লাম যে আমরা প্রশ্ন বলেছে রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে না কোনটা, অবশ্যই ক্লোরোফিল করতেছে, ঠিক আছে। এবার আসো ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিন হচ্ছে মনে রাখবা, ক ফর ক্যারোটিন, ক ফর কমলা, কমলা হচ্ছে রং ধারণ করে থাকে, ক্যারোটিন যেখানে থাকবে সেটার কারণে কোনো কিছুর রং কমলা হবে। এটা সাধারণত পাওয়া যায় গাজর, বিট, এগুলোতে পাওয়া যায়, গাজর, বিট, এগুলোতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাও একটা রঞ্জক পদার্থ, ক ফর ক্যারোটিন, ক ফর কমলা, এইভাবে মনে রাখবে। এবার আসো ফাইকোব্লিন, ফাইকোব্লিন বলে যে প্রশ্ন, এবং অ্যান্থোসায়ানিন, এই দুইটা জিনিস অনেকে জানো না, ঠিক আছে, এই দুইটা জিনিস অনেকে না জানতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ফাইকোবিলিনও একটা রঞ্জক পদার্থ। কেন, ফাইকোবিলিনের কারণে সাধারণত, ফাইকোবিলিনের কারণে সাধারণত কোনো কিছুর রং একটু লাল হয়ে থাকে, ঠিক আছে, একটু লাল রং ধারণ করে থাকে ফাইকোবিলিনের কারণে, ঠিক আছে। ফাইকো অ্যারিথ্রিন যেমন, ফাইকোবিলিনও তেমন। ফাইকো অ্যারিথ্রিন আর ফাইকোবিলিন প্রায় সেম। ফাইকো অ্যারিথ্রিন মনে রাখবা সাধারণত এটা লাল করে থাকে, কিন্তু এটা হচ্ছে লালচে রং ধারণ করবে, এটার কারণে কি হবে, এটার জন্য লালচে রং ধারণ করবে। মনে রাখো ফাইকোব্লিন কোথায় পাওয়া যায়, ফাইকোব্লিন সাধারণত পাওয়া যায় হচ্ছে তোমার নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ বিজিএ, অর্থাৎ বিজিএ মানে ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা বলতেছি ব্লু গ্রিন অ্যালগি,
ঠিক আছে, এখানে পাওয়া যাচ্ছে এবং কিছু সাইনোব্যাকটেরিয়াতে, যদিও ব্লু গ্রিন অ্যালগি একটা নিজে একটা সাইনোব্যাকটেরিয়া, অর্থাৎ সাইনোব্যাকটেরিয়াতে পাবা, সাইনোব্যাকটেরিয়াতে পাবা। কোথায় পাচ্ছ তাহলে? সাইনোব্যাকটেরিয়াতে পাচ্ছ, মেনে নিলাম আমি। এরপরে আর কোথাও কি ফাইকোবিলিন নিয়ে আর কোনো কিছু তোমরা জানতে চাও? এরপরে শোনো, এরপরে কথা হচ্ছে, মনে রাখো ফাইকোবিলিন নিয়ে একটা এক কথায় একটা দারুণ ওয়ার্ড শেখো। ফাইকোবিলিন মনে রাখবে একটা আলোক সংযোগী রঞ্জক পদার্থ, ঠিক আছে, আলোক সংবেদী। তার মানে আলো গ্রহণ করার পরে এটা কি রঞ্জক পদার্থের ন্যায় কাজ করে থাকে ফাইকোবিলিন, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাও মনে রাখো। এবং আলোক সংবেদী রঞ্জক পদার্থ কেন? কারণ এটা আলো সংগ্রহ করার পরে যখন রঞ্জক পদার্থের ন্যায় আচরণ করে, দেন এখান থেকে তারপর হচ্ছে এরা কি করতেছে, এটিপি বা অন্য আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি করতেছে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, ঠিক আছে। অ্যান্থোসায়ানিনটাও কোনো কোনো বইতে দেওয়া হচ্ছে, এটাও একটা রঞ্জক পদার্থের ন্যায় আচরণ করে, কিন্তু ডাইরেক্টলি কখনো সে রঞ্জক পদার্থের ন্যায় আচরণ করে না, কারণ এটা পানিতে দ্রবীভূত হয় না। এটা এমন একটা জিনিস যেটা পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে। কিন্তু একটু আগে যেটা পড়েছিলাম আমরা ফাইকোবিলিন, মনে রাখো ফাইকোবিলিন এটা কিন্তু জলীয় আলোক সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। তারপর এটা জলীয় দ্রবণে, এই এমন একটা রঞ্জক পদার্থ সেটা আবার জলীয় দ্রবণে কি করতেছে, এটা হচ্ছে দ্রবীভূত হচ্ছে। কিন্তু অ্যান্থোসায়ানিন বলে যেটা আমরা পড়তেছি এটা কোনো জলীয় দ্রবণে এটা কি হবে না, এটা দ্রবীভূত হবে না। ওকে, ডান। এ বাদে যদি কখনো প্রশ্ন আসে যে বায়োলজির ক্ষেত্রে আর কোন কোন ধরনের রঞ্জক পদার্থ আছে, এটা যদি কখনো প্রশ্নে আসতে চাই, ঠিক আছে, তাহলে আমরা একটু এক ধাপে পড়তে চাই। রঞ্জক পদার্থ হচ্ছে যেমন ক্লোরোফিল সবুজ আমরা পড়েছি, মনে রাখবে। ক্যারোটিন হচ্ছে আমরা পড়লাম কি, কমলা, ক্যারোটিন ফর কমলা, ঠিক আছে, এটা একটা রঞ্জক পদার্থ বায়োলজিক্যালি। তারপর জ্যান্থোফিল, তারপর কি পড়তে হবে আমাদের, জ্যান্থোফিল কিন্তু একটা রঞ্জক পদার্থ, যেটার কারণে কোনো কিছুর রং হচ্ছে হলুদ, সেটার রং হচ্ছে কি বলতো, হলুদ। এ বাদে উদ্ভিদে থাকবে ফাইকোঅ্যারিথ্রিন আর ফাইকোইরিথ্রিন, ঠিক আছে, একটা লাল একটা নীল, ঠিক আছে, এই পয়েন্টটা পড়তে হবে। এবং যদি এর বাইরে কখনো দুইটা রঞ্জক পদার্থ বায়োলজিতে আলোচনা করা হয়, যদিও এটা প্লান্টে পাওয়া যায় না, এটা উদ্ভিদে বা এটা একটু প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায়, প্রাণীর ক্ষেত্রে এটা যদিও উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত, উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু মনে রাখো প্রাণীর ক্ষেত্রে হবে যে বিলিরুবিন একটা রঞ্জক পদার্থ, ঠিক আছে। বিলিরুবিনের কারণে কোনো কিছুর রং হলুদ হয়ে থাকে, হলুদ। আরেকটা যে পয়েন্টটা সেটা হচ্ছে বিলিভার্ডিন, আরেকটা কোনটা বলতো, বিলিভার্ডিনের কারণে কিন্তু কোনো কিছুর রং আবার কি হচ্ছে, সবুজ হচ্ছে। এই টোটাল হচ্ছে আমাদের রঞ্জক পদার্থ নিয়ে বায়োলজিক্যালি যত কিছু আলোচনা আছে তার ভিতরে এই হচ্ছে মেন টার্ম। ওকে, আই থিঙ্ক টোটালি বুঝতে পেরেছো তোমরা। এরপরের প্রশ্ন দেখি আমরা কি আছে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের আছে কি আছে একটু দেখি, নিচের কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। যদিও আমরা এই প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, দেখো এখানে বলতেছে নিচের কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা একদম সহজ একটা ইজি প্রশ্ন, তোমরা জানো প্রোটিন ফ্যাক্টরি বা শর্করা তৈরির কারখানা, আমিষ তৈরির কারখানা আমরা বলতেছি কাকে, এটাকে বলতেছি হচ্ছে রাইবোজোমকে, ঠিক আছে, রাইবোজোমকে আমরা বলতেছি প্রোটিন ফ্যাক্টরি। ভালো কথা, সবাই জানি আমরা, কিন্তু এর পাশাপাশি আমাদেরকে আরো কিছু পয়েন্ট জানা প্রয়োজন। যেমন মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, আমরা বলি পাওয়ার হাউস, বলি, ঠিক আছে, এটা আমাদের জানা প্রয়োজন। ক্রোমোজোমকে আমরা কি বলি, আমরা বলি, আচ্ছা পাওয়ার হাউস বলতে আমরা আবার কি বলি এটা তো জানা প্রয়োজন, সেটাকে বলতেছি পাওয়ার হাউস বা শক্তিঘর, ঠিক আছে, শক্তিঘর। ক্রোমোজোমকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ কি বলতেছি, বংশগতির ধারক ও বাহক,
ধারক ও বাহক, বংশগতির ধারক ও কি বাহক। ওকে, লাইসোজোমকে আমরা কি বলি? লাইসোজোমকে আমরা দুইটা নামে ডাকি। একটা নাম হচ্ছে লাইসোজোমের নাম হচ্ছে কি বলতো, লাইসোজোমের একটা নাম হচ্ছে মেন নাম যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি। একটা হচ্ছে সুসাইডাল ব্যাগ, সুসাইডাল ব্যাগ, বা বা এটাকে আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে কি বলতো, আত্মঘাতী থলিকা। আরেকটা নামে রাখতে পারি, সেটাকে কি বলতেছি, আত্মঘাতী থলিকা বলতেছি। বাট এ বাদেও লাইসোজোম নিয়ে কিন্তু আরো কিছু নাম আছে লাইসোজোমে। সেটার নাম হচ্ছে, যেমন আমরা বলতে পারি, এটার নাম বলতে পারি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এটাকে আমরা কি বলতেছি, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলতেছি। হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলতেছি। ঠিক আছে, আবার লাইসোজোমকে আরো একটা নামে বলতে পারি, যেমন লাইসোজোমকে আরো বলি আমরা অটোফ্যাগি বলি। এটাও পড়তে হবে, অটোফ্যাগি, অটোফ্যাগি বা স্বগ্রাসী। অটোফ্যাগি বা কি বলি বলতো, স্বগ্রাসী বলি। এটাও পড়তে হবে। ঠিক আছে, ডান। তাহলে রাইবোজোমকে আমরা কি বলতেছি, প্রোটিন ফ্যাক্টরি বলতেছি। রাইবোজোমকে আমরা কি বলতেছি, প্রোটিন ফ্যাক্টরি। প্রশ্ন হচ্ছে রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটাকে আমরা জানি, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি এই জন্য বলা হয়, দেখো আমাদের বডির বা যে কোনো একটা প্রাণীর টোটাল বডি স্ট্রাকচার ফর্ম তৈরি করে একটা কিন্তু প্রোটিন। প্রোটিন তৈরি করা হচ্ছে বডির স্ট্রাকচার ফর্ম। ঠিক আছে, প্রোটিন কি করতেছে, স্ট্রাকচার ফর্ম তৈরি করতেছে। এবং এবং এই প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় কি, অ্যামাইনো অ্যাসিড। কি পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিড। তাই এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, আর ধরলাম এই একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা যখন ফরমেশন তৈরি করবে তখন দরকার হয় পেপটাইড বন্ড। তখন দরকার হয় কি, পেপটাইড বন্ড। দুইটার মধ্যে আছে, তাই আমরা এটাকে কি বলবো, ডাইপেপটাইড বন্ড। যখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড হবে তখন এটাকে আমরা কি বলবো, পলিপেপটাইড বন্ড। কি বলবো, পলিপেপটাইড বন্ড। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, অসংখ্য পলিপেপটাইড বন্ড যখন একসাথে হয় তখন সে একটা চেনের ন্যায় আচরণ করে। কিসের ন্যায় আচরণ করে, চেনের ন্যায় আচরণ করে। তখন তৈরি হয় মূলত কি বলতো, তখন তৈরি হচ্ছে আমাদের এই প্রোটিন। তখন তৈরি হচ্ছে কি, প্রোটিন। এবং এই প্রোটিনের সকল সকল সিনথেসিস বা সকল কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে কে, রাইবোজোম। নিয়ন্ত্রণ করে হচ্ছে রাইবোজোম। কে নিয়ন্ত্রণ করে, রাইবোজোম নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে রাইবোজোম কিন্তু মূলত নামকরণ প্রথমে হচ্ছে অ্যালবার্ট কুলট। অ্যালবার্ট কুলট বলে একজন বিজ্ঞানী ছিল। অ্যালবার্ট কুলট কি করছে, প্রথম রাইবোজোম দেখছে, তখন তার নাম দিছে হচ্ছে মাইক্রোসোম। তখন তার নাম কিন্তু রাইবোজোম দিতে পারে নাই, নাম দিচ্ছে কি, মাইক্রোসোম। মূলত মূলত রাইবোজোম আবিষ্কার করছে, মূলত রাইবোজোম আবিষ্কার করছে জর্জ প্যালেট। কি আবিষ্কার করছে, জর্জ জর্জ প্যালেট বলে যে বিজ্ঞানী, সে কি করছে, রাইবোজোম আবিষ্কার করছে এবং রাইবোজোম নামকরণ করছে। ঠিক আছে, আবিষ্কার এবং নামকরণ করছে। একটা রাইবোজোমের ক্ষেত্রে মনে রাখতে হবে আরএনএ এবং প্রোটিন, আরএনএ ও প্রোটিন থাকে, এবং সেই আরএনএ আর প্রোটিনের অনুপাত থাকে 1:1। কত থাকে, 1:1। একটা ইকোলি ব্যাকটেরিয়াতে, তার বডির 22%ই থাকে কি, রাইবোজোম। 22%ই থাকে রাইবোজোম। যা ওজন তার 22% কি থাকে, রাইবোজোম থাকে। এবং রাইবোজোম সম্পর্কে আরো ভয়াবহ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, রাইবোজোমে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 70S রাইবোজোম, আর একটা পাওয়া যায় কি 80S রাইবোজোম। ঠিক আছে, 70S এবং 80S। আদি কোষে থাকে হচ্ছে 70S আর প্রকৃত কোষে থাকে হচ্ছে 80S। ভালো কথা। এখন 70S রাইবোজোমের ক্ষেত্রে মনে রাখবে এটা আবার ভাঙে 50+30, 50+30 এবং 50+30S। এস ইজ দ্য মিনিং অফ, এস ইজ দ্য মিনিং অফ ভেদবার্গ ইউনিট। অনেকে এটাও এখনো জানো না, ভেদবার্গ ইউনিট। আর এখানে এস ইজ দ্য 80S ভাঙে হচ্ছে 60+40S। কত এস, 60+40S। ওকে, বুঝতে পারছি, 60+40S। এখন আদি কোষের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আদি কোষের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে ওজন হচ্ছে 2 × 10⁶ ডাল্টন। ঠিক আছে, 2 × 10⁶ ডাল্টন। বাট এখানে আবার ওজন হচ্ছে 40 × 10⁶ ডাল্টন। কি পার্থক্য আছে না, অনেক পার্থক্য। যেমন আদি কোষের ক্ষেত্রে আমরা জানি এখানে 3 ধরনের আরএনএ পাওয়া যায়। কয় ধরনের আরএনএ পাওয়া যায়, 3 ধরনের। এখানে 4 ধরনের আরএনএ পাওয়া যায়। তারপর আমরা আরো জানি আদি কোষে 52 প্রকারের প্রোটিন পাওয়া যায়। কত প্রকারের প্রোটিন, 52 প্রকারের প্রোটিন পাওয়া যায়।
ঠিক আছে, 52 প্রকারের প্রোটিন। এখানে আবার 80 প্রকারের প্রোটিন পাওয়া যায়। কত প্রকারের প্রোটিন? 80 প্রকারের প্রোটিন পাওয়া যায়। এটা ভাঙে 23S, 5S, 16S এরকম। এটা ভাঙে 28S, 16S, 5S, 5.8S এইভাবে ভাঙে এরা। ঠিক আছে, বোঝাইতে পারছি? তাহলে কত পার্থক্য, আমাদের হিউজ একটা পার্থক্য আমাদের এই রাইবোজোমে। এবং রাইবোজোমের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখো রাইবোজোম কিন্তু একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। রাইবোজোম কিন্তু একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। রাইবোজোম কি একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু ঠিক আছে, বাট এই রাইবোজোমকে আমরা বলতেছি যে এটা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, সর্বজনীন বা সার্বজনীন অঙ্গাণু। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে যা যা আলোচনা করেছি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে সো মাচ ইম্পর্টেন্ট। এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো তথ্য থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে, এতটাই গুরুত্বপূর্ণ। মনে রাখো রাইবোজোম হচ্ছে দুই ধরনের, ঠিক আছে, বাট কখনো কখনো ছত্রাকের ক্ষেত্রে 77S রাইবোজোম দেখা যায়। কি বললাম? এটা একটু ব্যতিক্রম। এটা একটা কি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, ব্যতিক্রমী। ছত্রাকের ক্ষেত্রে 77S রাইবোজোম পাওয়া যায়। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। যা বললাম সেখান থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। সো তোমরা এখন থেকে সেভাবে প্রিপারেশন নিবে এবং প্রত্যেকটা প্রিপারেশনের জন্য যা যা করা লাগে আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় না এরপরে আর কোনো প্রশ্ন এসছে, আর কোনো প্রশ্ন থাকার কথা না, আর কোনো প্রশ্ন নাইও। বাট লাস্টে আমরা বলবো হচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, একটাই মতামত থাকবে যে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে প্রশ্নগুলো পড়লা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো জায়গা। আমরা ট্রাই করলাম যে বিইউপি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোষের গঠনে যা বা যেখান থেকে যে পয়েন্ট থেকে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার প্রত্যেকটা পয়েন্ট আমরা অ্যানালাইসিস করে দেখালাম। বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো লক্ষ্য করলাম এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে খুঁটিনাটি তোমাদেরকে বিশ্লেষণ করে দেখালাম। এভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা যদি পড়ে ফেলতে পারি তাহলে বিইউপি ভর্তি পরীক্ষায় আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ওকে, তাহলে আমরা এর পরবর্তী অধ্যায়গুলোর জন্য প্রিপারেশন নিতে থাকি এবং অবশ্যই এই অধ্যায়ে আমরা খুব ভালোভাবে এবং বেটার ওয়েতে এবং পূর্ণাঙ্গ অ্যানালাইসিস আকারে এই অধ্যায়টা আমরা শেষ করলাম। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হোক সফলতার পরে অবশ্যই ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে, অর্থাৎ তোমার স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে। সেই সফলতার গল্প পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি এবং অবশ্যই তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে থাকব। কিন্তু একটাই শর্ত, প্রতিদিনের পড়া তোমাদের প্রতিদিন কমপ্লিট করতে হবে, তাহলেই তোমাদের জন্য সামনে কোনো রকম চাপ থাকবে না। ঠিক আছে, সেই পর্যন্ত ভালোভাবে পড়তে থাকো। দেখা হোক তোমাদের সাথে বিজয়ের মঞ্চে। স্বপ্ন জয়ের সাথে নিয়ে স্বপ্ন জয়ের সঙ্গী হিসেবে আমরা তোমাদের পাশে আছি। অবশ্যই দেখা হোক তোমাদের সাথে বিজয়ের মঞ্চে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।